স্টেশনে নামা সাধারণ স্কুলমাস্টারের মতো দেখতে লোকটাকে কেউ পাত্তাই দিল না। অথচ এই ছদ্মবেশের আড়ালেই লুকিয়েছিল অপরাধ জগতের ত্রাস। দুর্নীতিগ্রস্ত পুলিশ আর মাফিয়াদের রাজত্ব শেষ করতে একাই ময়দানে নামলেন তিনি। কে এই আগন্তুক? রাত তখন প্রায় 2 বাজে। কলকাতা থেকে ছেড়ে আসা শেষ ট্রেনটি ধীরে ধীরে মুর্শিদাবাদ জেলার বহরমপুর স্টেশনে থামল। প্ল্যাটফর্মে জনমানব প্রায় নেই, কেবল 2-1 কুলি আর একটি চায়ের দোকান খোলা। ট্রেন থেকে একজন মধ্যবয়স্ক মানুষ নামলেন। তার পরনে একটি সাধারণ সাদা পাঞ্জাবি আর ধুতি, কাঁধে একটি থলে ব্যাগ, মুখে হালকা দাড়ি, মাথায় পাকা চুল। দেখে মনে হচ্ছে কোনো গ্রামের স্কুল মাস্টার কিংবা সরকারি অফিসের অবসরপ্রাপ্ত কেরানি। কিন্তু এই সাধারণ চেহারার আড়ালে লুকিয়ে আছে এক অসাধারণ পরিচয়। ইনি হলেন সুভাষচন্দ্র মুখোপাধ্যায়, ভারতীয় পুলিশ সার্ভিসের একজন প্রবীণ অফিসার। 2005 ব্যাচের আইপিএস। 2 সপ্তাহ আগেই তিনি মুর্শিদাবাদ জেলার নতুন পুলিশ সুপারিনটেন্ডেন্ট হিসাবে নিযুক্ত হয়েছেন। কিন্তু তিনি আজ এখানে এসেছেন সম্পূর্ণ ছদ্মবেশে। কেউ জানে না তিনি কে, এমনকি তার নিজের দপ্তরের লোকেরাও না। সুভাষবাবু প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে স্টেশনের বাইরে এলেন। সেখানে কয়েকটি অটোরিকশা দাঁড়িয়ে আছে। একজন অটোওয়ালা তার দিকে এগিয়ে এলো। কোথায় যাবেন কাকা? সুভাষবাবু ভাঙা গলায় বললেন, বাবু, জিয়াগঞ্জ থানার কাছে একটা ধর্মশালা আছে, সেখানে যেতে হবে। অটোওয়ালা তাকে ওপর থেকে নিচে দেখল, তারপর বলল, এত রাতে থানার কাছে? কি কাজ কাকা? আমার ছেলে নিখোঁজ, শুনেছি এদিকে কোথাও আছে, খুঁজতে এসেছি। অটোওয়ালার চোখে সহানুভূতি ফুটে উঠল। চলুন কাকা, বসুন। গত 5 বছরে মুর্শিদাবাদ জেলায় দুর্নীতি আর অন্যায়ের মাত্রা চরমে উঠেছে। বিশেষত জিয়াগঞ্জ, ভরতপুর আর রঘুনাথগঞ্জ থানায় পরিস্থিতি সবচেয়ে খারাপ। সাধারণ মানুষ এফআইআর করাতে গেলে টাকা দিতে হয়। গরিব মানুষদের মামলা চাপা পড়ে যায়, আর ধনী আর প্রভাবশালীদের সব কাজ হয়ে যায় মুহূর্তের মধ্যে। সুভাষবাবু রাজ্য পুলিশ সদর দপ্তরে বসে এই জেলার রিপোর্টগুলো পড়েছেন। কিন্তু রিপোর্ট আর বাস্তবের মধ্যে আকাশ পাতাল ফারাক থাকে। তাই তিনি সিদ্ধান্ত নিয়েছেন, দায়িত্ব নেওয়ার আগে নিজে ছদ্মবেশে ঘুরে বেড়াবেন, দেখবেন আসল চিত্রটা কি। তার স্ত্রী প্রথমে রাজি হননি, বললেন, এত বড় রিস্ক নিচ্ছ কেন? তোমাকে কেউ চিনে ফেললে? সুভাষবাবু হেসে বলেছিলেন, আমার ছবি তো কোথাও প্রকাশিত হয়নি, নতুন পোস্টিং, কেউ আমাকে চেনে না, এই সুযোগ আর পাব না। অবশেষে মিতা রাজি হলেন, কিন্তু একটাই শর্ত দিলেন, প্রতিদিন রাতে একবার ফোন করতে হবে। অটোরিকশাটা জিয়াগঞ্জ থানার সামনে এসে থামল। রাত তখন প্রায় 3টে। থানার সামনে একটা হলুদ বাতি জ্বলছে। ভেতর থেকে কিছু কথাবার্তা শোনা যাচ্ছে। সুভাষবাবু অটোওয়ালাতে ভাড়া মিটিয়ে দিলেন, তারপর রাস্তার পাশে একটা চায়ের দোকানের সামনে গিয়ে বসলেন। দোকান বন্ধ, কিন্তু সামনে একটা বেঞ্চ পড়ে আছে। ঠিক তখনই থানার ভেতর থেকে একটা চিৎকার ভেসে এলো, বলশালা, কোথায় লুকিয়েছিস টাকা? একটা কাঁতর গলা উত্তর দিল, সাহেব, আমি কিছু জানি না, আমি নির্দোষ। নির্দোষ? তোর নামে চোরের অভিযোগ এসেছে, এখন বল, না হলে হাড় ভেঙে দেব। সুভাষবাবুর হাত মুষ্টিবদ্ধ হয়ে গেল। এটাই সেই পুলিশ যাদের কাজ জনসেবা করা, অথচ তারাই মানুষকে অত্যাচার করছে। তিনি উঠে থানার দিকে এগিয়ে গেলেন। দরজায় একজন কনস্টেবল দাঁড়িয়ে আছে। কি চাই? সুভাষবাবু ভয় পাওয়ার অভিনয় করলেন। বাবু, আমার ছেলে নিখোঁজ, একটু সাহায্য করবেন? কনস্টেবল তাকে দেখে নিল, তারপর বলল, এত রাতে কিসের অভিযোগ? কাল সকালে আসো, দারোগাবাবু তখন দেখবেন। কিন্তু বাবু, আমার ছেলে। বললাম না কাল আসতে, এখন এখান থেকে যাও। সুভাষবাবু মাথা নিচু করে সরে এলেন, কিন্তু চোখ দিয়ে সবকিছু পর্যবেক্ষণ করছিলেন। থানার ভেতরে একটা টেবিলে বসে 2জন পুলিশ তাস খেলছে, আর একপাশে একটা লোককে চেয়ারে বিধে রাখা হয়েছে। থানার কাছেই একটা পুরনো ধর্মশালা। সুভাষবাবু সেখানে গিয়ে উঠলেন। 50 টাকা দিয়ে একটা ছোট্ট ঘর পেলেন। ঘরে ঢুকে তিনি দরজা বন্ধ করলেন। তারপর তার ব্যাগ থেকে একটা ছোট্ট নোটবুক বের করলেন আর লিখতে শুরু করলেন। জিয়াগঞ্জ থানা, প্রথম রাত। 1. রাতে অভিযোগ নেওয়া হয় না। 2. লকআপে একজনকে মারধর করা হচ্ছে, কি অভিযোগ জানা নেই। 3. ডিউটিতে থাকা পুলিশ তাস খেলছে। 4. থানায় রেজিস্টার দেখার সুযোগ পাইনি।
তিনি নোটবুক বন্ধ করলেন, তারপর মোবাইল বের করে স্ত্রীকে ফোন করলেন। মিতা, পৌঁছে গেছি, সব ঠিক আছে? কিছু হলো? হ্যাঁ, প্রথম রাতেই অনেক কিছু দেখলাম। এই জেলায় অনেক কাজ আছে। সকাল ৮টায় সুভাষবাবু আবার থানায় গেলেন। এবার সেখানে বেশ কিছু মানুষ জড়ো হয়েছে। কেউ অভিযোগ করতে এসেছে, কেউ জামিনের জন্য। তিনি লাইনে দাঁড়ালেন। তার সামনে একজন বৃদ্ধা দাঁড়িয়ে আছেন, চোখে পানি। সুভাষবাবু আস্তে জিজ্ঞেস করলেন, মাসিমা, কি হয়েছে? বৃদ্ধা কাঁদো কাঁদো গলায় বললেন, আমার নাতি, ওকে গত রাতে ধরে নিয়ে গেছে। বলছে চুরি করেছে, কিন্তু আমার রামু কোনো দিন চুরি করেনি। ও তো রিকশা চালায়। কি চুরির অভিযোগ? বলছে বড়বাবুর বাড়ি থেকে সোনার গয়না চুরি হয়েছে। রামু ওদের বাড়ির কাছে থাকে, তাই ওকে সন্দেহ করছে। সুভাষবাবু বুঝলেন এটা সেই লোক যাকে রাতে মারধর করা হচ্ছিল। একটু পরে তাদের পালা এলো। থানার ভেতরে একটা টেবিলে বসে আছেন অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর বিনোদ মণ্ডল। তার সামনে একটা পুরনো খাতা। বৃদ্ধা কাঁদতে কাঁদতে বললেন, সাহেব, আমার রামুকে ছেড়ে দিন, ও নির্দোষ। বিনোদ মণ্ডল তাকে দেখেও দেখলেন না। বললেন, তোমার নাতি চোর, প্রমাণ আছে আমাদের কাছে। কি প্রমাণ সাহেব? সেটা তোমাকে বলার দরকার নেই, যাও এখান থেকে। বৃদ্ধা আবার কাঁদতে শুরু করলেন। সুভাষবাবু এগিয়ে এলেন। সাহেব, একটা কথা বলবো? বিনোদ মণ্ডল তাকে দেখলেন। তুমি আবার কে? আমি এই মাসিমার প্রতিবেশী। সাহেব, এই ছেলে সত্যিই নির্দোষ। সেদিন রাতে ও আমার সঙ্গে ছিল। তাই নাকি? তুমি কি করে বলছো? আমি জানি সাহেব, ও আমাকে রিকশায় করে বাড়ি পৌঁছে দিয়েছিল। বিনোদ মণ্ডল কিছুক্ষণ তাকে দেখলেন, তারপর হাত দিয়ে ইশারা করলেন, এদিকে আসো। সুভাষবাবু কাছে গেলেন। বিনোদ মণ্ডল ফিসফিস করে বললেন, দেখ বুড়ো, তোমার মাসিমার নাতিকে ছাড়া যায়, কিন্তু কিন্তু কি সাহেব? ২০,০০০ টাকা লাগবে। সুভাষবাবুর বুকের ভেতর আগুন জ্বলে উঠল, কিন্তু মুখে প্রকাশ করলেন না। সাহেব, এত টাকা কোথায় পাব? আমরা গরিব মানুষ। তাহলে মামলা চলবে, তোমার মাসিমার নাতি জেলে যাবে। বৃদ্ধা কাঁদতে কাঁদতে বললেন, সাহেব, আমার কাছে মাত্র ২,০০০ টাকা আছে, এটাই নিন। বিনোদ মণ্ডল মুখ বাঁকা করে বললেন, ২,০০০-এ কিচ্ছু হবে না, কমপক্ষে ১০,০০০। সুভাষবাবু মনে মনে সব কিছু নোট করে রাখলেন। এই লোকের নাম, তার কথা, তার চেহারা, সব। সেদিন বিকেলে সুভাষবাবু জিয়াগঞ্জ বাজারে গেলেন। সেখানে একটা চায়ের দোকানে বসলেন। চা খেতে খেতে দোকানদারের সঙ্গে কথা শুরু করলেন। এই এলাকায় কেমন আইন শৃঙ্খলা? দোকানদার, নাম তার গণেশ, হাসল। আইন শৃঙ্খলা? কি সেটা? মানে? দেখুন কাকা, এই এলাকায় টাকা থাকলে সব হয়, টাকা না থাকলে কিছুই হয় না। থানায় অভিযোগ করলে? থানা? গণেশ তিক্ত হাসি হাসল। থানায় গেলে উল্টে ঝামেলায় পড়তে হয়। বিনোদবাবু খুব দুষ্ট লোক। তার সঙ্গে ৫-৬ জন পুলিশ আছে, যারা স্থানীয় দাদাদের সঙ্গে মিলে কাজ করে। দাদা মানে? মাস্তান। সবচেয়ে বড় হল সুলতান মিয়া। জিয়াগঞ্জ থেকে ভরতপুর পর্যন্ত তার রাজত্ব। পুলিশ তার হাতের পুতুল। সুভাষবাবু মনোযোগ দিয়ে শুনছিলেন। এই তথ্যগুলো তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সুলতান মিয়া কি করে? সব কিছু, চোরাচালান, জমি দখল, টোল আদায়, আর যারা তার বিরোধিতা করে তাদের। গণেশ থেমে গেল। তারপর চারপাশ তাকিয়ে বলল, বেশি বলা ঠিক না কাকা, এখানে দেওয়ালেরও কান আছে। পরের কয়েকদিন সুভাষবাবু জিয়াগঞ্জ, ভরতপুর আর রঘুনাথগঞ্জ এলাকায় ঘুরে বেড়ালেন। কখনো তিনি একজন শিক্ষক, কখনো একজন ওষুধ বিক্রেতা, কখনো একজন সাংবাদিকের ছদ্মবেশে। প্রতিটি থানায় একই চিত্র: দুর্নীতি, অবহেলা, অত্যাচার। গরিব মানুষদের কথা কেউ শোনে না, ধনীদের কাজ মুহূর্তে হয়ে যায়। একদিন রাতে তিনি ভরতপুর থানার কাছে একটা ঘটনার সাক্ষী হলেন। রাত তখন প্রায় ১১টা। তিনি একটা চায়ের দোকানে বসে আছেন। হঠাৎ একটা গাড়ি এসে থামল। তার থেকে ২ জন লোক নামল। তাদের সঙ্গে একজন মেয়ে। মেয়েটি কাঁদছে। ছেড়ে দাও আমাকে, আমি কিছু করিনি। একজন লোক তাকে ধাক্কা দিয়ে বলল, চুপ কর, বসের কাছে নিয়ে যাচ্ছি। সুভাষবাবু উঠে দাঁড়ালেন, কিন্তু তিনি একা। এই মুহূর্তে কিছু করার উপায় নেই। তিনি চুপচাপ গাড়ির নম্বর নোট করলেন। তারপর দোকানদারকে জিজ্ঞেস করলেন, এরা কারা? দোকানদার ভয়ে ফিসফিস করে বলল, সুলতান মিয়ার লোক। ওই মেয়েটার বাবা সুলতানের কাছে ঋণ নিয়েছিল, টাকা দিতে পারেনি, তাই মেয়েকে ধরে নিয়ে যাচ্ছে। থানায় অভিযোগ করলে? অভিযোগ? দোকানদার তিক্ত হাসি হাসল। থানায় ইন্সপেক্টর সুলতানের পকেটে, কে অভিযোগ করবে? সুভাষবাবুর হাত কাঁপছিল রাগে, কিন্তু এই মুহূর্তে তাকে ধৈর্য ধরতে হবে, পরিকল্পনা মতো কাজ করতে হবে।
পরের দিন সুভাষবাবু একটু অন্যরকম পরিকল্পনা করলেন। তিনি একজন ব্যবসায়ী ছদ্মবেশ নিলেন, নাম দিলেন রমেশ সাহা। তিনি সুলতান মিয়ার আস্তানায় গেলেন, বললেন যে তিনি একজন কাপড়ের ব্যবসায়ী, এই এলাকায় ব্যবসা করতে চান। সুলতান মিয়া একজন স্থূলকায় মানুষ, তার চোখ ছোট কিন্তু ধারালো। তিনি সুভাষবাবুকে দেখে হাসলেন। ব্যবসা করতে চাও? ভালো, এই এলাকায় ব্যবসা করতে হলে আমার অনুমতি লাগে। জি সাহেব, সেটা জানি, তাই আপনার কাছে এসেছি। ঠিক আছে, প্রতি মাসে 20,000 টাকা দিতে হবে, তাহলে কোনো সমস্যা হবে না। জি সাহেব, কিন্তু একটা কথা জিজ্ঞেস করব? বলো। পুলিশের কোনো ঝামেলা হবে না তো? সুলতান মিয়া হেসে উঠল। পুলিশ? এই এলাকার পুলিশ আমার হাতে, তুমি নিশ্চিন্তে ব্যবসা করো। সুভাষবাবু মাথা নাড়লেন। তিনি বুঝে গেছেন পুরো সিস্টেম কিভাবে কাজ করে। সেদিন বিকেলে সুভাষবাবু বাজার থেকে ফিরছিলেন। পথে একটা ছোট্ট বাড়ির সামনে একজন মহিলা কাঁদছেন দেখলেন। তার পাশে কয়েকজন মানুষ দাঁড়িয়ে। সুভাষবাবু কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, কি হয়েছে মা? মহিলা কাঁদতে কাঁদতে বললেন, আমার ছেলে রাজু পুলিশ ধরে নিয়ে গেছে, বলছে ও নাকি মাদক বিক্রি করত। কবে ধরল? 3 দিন আগে। তারপর থেকে খোঁজ নেই। থানায় গেছিলাম, বললেন মামলা হয়ে গেছে, কোর্টে যেতে হবে। একজন প্রতিবেশী বলল, রাজু কোনোদিন মাদক বিক্রি করেনি, ও একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করত, কিন্তু সুলতান মিয়ার সঙ্গে ওর ঝগড়া হয়েছিল, তাই। সুভাষবাবু সব বুঝলেন। এই সুলতান মিয়া আর তার পুলিশ বন্ধুরা মিলে নিরপরাধ মানুষদের ভাসাচ্ছে। তিনি মহিলাকে সান্ত্বনা দিয়ে বললেন, মা, আপনি চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে। মহিলা তার দিকে তাকালেন। কে আপনি? কিভাবে ঠিক হবে? সুভাষবাবু কিছু বললেন না, শুধু হাসলেন। 7 দিন কেটে গেছে। সুভাষবাবু এখন প্রায় সব জেনে গেছেন। তিনি জানেন কে কে দুর্নীতিবাজ, কে কার সঙ্গে যুক্ত, কিভাবে পুরো সিস্টেম কাজ করে। তিনি তার নোটবুকে সব লিখে রেখেছেন। দুর্নীতিগ্রস্ত পুলিশ: 1 এসআই বিনোদ মণ্ডল, জিয়াগঞ্জ থানা। 2 এসআই রফিক আলী, ভরতপুর থানা। 3 এসআই তপন ঘোষ, রঘুনাথগঞ্জ থানা। 4 কনস্টেবল দীপক, অনিল, ফারুক সুলতান মিয়ার সঙ্গে যুক্ত। অপরাধী: 1 সুলতান মিয়া, প্রধান মাস্তান। 2 কালু শেখ, তার ডান হাত। 3 বিশু সর্দার, টোল আদায়ের দায়িত্বে। ভুক্তভোগী: 1 রামু, মিথ্যা চুরির মামলায় আটক। 2 রাজু, মিথ্যা মাদক মামলায় আটক। 3 রুবি, অপহৃত। আরও অনেক। সুভাষবাবু নোটবুক বন্ধ করলেন। এবার সময় হয়েছে কাজে নামার। পরের দিন সকালে সুভাষবাবু কলকাতা ফিরে গেলেন। সেখানে তিনি তার ইউনিফর্ম পরলেন। আয়নায় নিজেকে দেখলেন। সাদা পাঞ্জাবি ধুতি পরা সেই সাধারণ মানুষটা এখন নেই। তার জায়গায় দাঁড়িয়ে আছেন একজন আইপিএস অফিসার, কাঁধে 3টে তারা। 3 দিন পরে তিনি আনুষ্ঠানিকভাবে মুর্শিদাবাদ জেলার দায়িত্ব নিলেন। পুলিশ সদর দপ্তরে তাকে স্বাগত জানাতে সব অফিসার হাজির। সুভাষবাবু সবার সামনে দাঁড়িয়ে বললেন, আমি এই জেলায় এসেছি একটাই উদ্দেশ্যে, ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে। যারা সৎ তাদের কোনো ভয় নেই, কিন্তু যারা অসৎ তাদের সময় ফুরিয়ে এসেছে। সব অফিসার চুপচাপ শুনছিলেন, কেউ কেউ একটু অস্বস্তি বোধ করছিলেন। সুভাষবাবু দায়িত্ব নেওয়ার 3 দিন পরেই প্রথম অভিযান চালালেন। সেটা ছিল জিয়াগঞ্জ থানায়। সকাল 6টায় তিনি হঠাৎ করে থানায় হাজির হলেন, সঙ্গে 2জন বিশ্বস্ত অফিসার। থানার ডিউটি অফিসার তাকে দেখে হতভম্ব হয়ে গেল। স্যার, আপনি? হ্যাঁ, আমি। চাবি দাও সব রেকর্ড রুমের। পরের কয়েক ঘণ্টায় সুভাষবাবু সব রেকর্ড চেক করলেন। তিনি দেখলেন কিভাবে মামলাগুলো চাপা দেওয়া হয়েছে, কিভাবে মিথ্যা এফআইআর দায়ের করা হয়েছে। এই রামুকে? তিনি একটি ফাইল দেখিয়ে জিজ্ঞেস করলেন। বিনোদ মণ্ডল, যিনি ততক্ষণে এসে পৌঁছেছেন, বললেন, স্যার, ও একজন চোর, আমরা ধরেছি। প্রমাণ কি? স্যার, প্রমাণ আছে, ওকে বড়বাবুর বাড়ির কাছে দেখা গেছে। কাছে দেখা গেছে মানেই চোর? বিনোদ মণ্ডল কিছু বলতে পারলেন না। সুভাষবাবু বললেন, রামুকে আমার সামনে হাজির করো। রামুকে আনা হলো। ওর শরীরে মারের দাগ, মুখ ফোলা। সুভাষবাবু রামুকে জিজ্ঞেস করলেন, তুমি কি চুরি করেছ? রামু কাঁদতে কাঁদতে বলল, না সাহেব, আমি রিক্সা চালাই। সেই রাতে আমি এক যাত্রী নিয়ে যাচ্ছিলাম বড়বাবুর বাড়ির সামনে দিয়ে, শুধু সেখান দিয়ে যাওয়ার জন্যে আমাকে ধরেছে। সুভাষবাবু বিনোদ মণ্ডলের দিকে তাকালেন। এই লোককে কে মেরেছে? বিনোদ মণ্ডল চুপ। কথা বলো। স্যার, ও পালাতে চেষ্টা করেছিল। মিথ্যে কথা, আমি জানি তোমরা ওকে মেরেছ স্বীকারোক্তি আদায় করতে। বিনোদ মণ্ডলের মুখ সাদা হয়ে গেল। সুভাষবাবু বললেন, রামুকে এক্ষুনি ছেড়ে দাও, আর তোমার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হবে।
রামুকে ছেড়ে দেওয়ার পরে সুভাষবাবু পরের পদক্ষেপ নিলেন। তিনি সুলতান মিয়াকে গ্রেপ্তার করার পরিকল্পনা করলেন। কিন্তু সুলতান মিয়া সাধারণ অপরাধী নয়, তার রাজনৈতিক যোগাযোগ আছে। তাকে গ্রেপ্তার করতে হলে প্রমাণ চাই। সুভাষবাবু তার সেই 7 দিনের তথ্য ব্যবহার করলেন। তিনি জানতেন সুলতান মিয়ার গোডাউনে চোরাচালানের মাল রাখা আছে। তিনি জানতেন কখন মালামাল আসে। একদিন মধ্যরাতে তিনি একটি বিশেষ দল নিয়ে সুলতান মিয়ার গোডাউনে অভিযান চালালেন। গোডাউনে পাওয়া গেল লক্ষ লক্ষ টাকার চোরাচালানি মাল, বিদেশি সিগারেট, মদ, ইলেকট্রনিক সামগ্রী, সঙ্গে পাওয়া গেল কিছু অবৈধ অস্ত্র। সুলতান মিয়া পালানোর চেষ্টা করল, কিন্তু পুলিশের বেষ্টনী ভেদ করতে পারল না। তাকে গ্রেপ্তার করা হলো, সঙ্গে তার সহযোগী কালু শেখ আর বিশু সর্দারকেও। সুলতান মিয়ার আস্তানায় অভিযান চালাতে গিয়ে পুলিশ আরও কিছু আবিষ্কার করল। সেখানে 3 জন মেয়েকে বন্দি রাখা হয়েছিল। তাদের মধ্যে একজন ছিল রুবি, সেই মেয়ে যাকে সেই রাতে ধরে নিয়ে যাওয়া হয়েছিল। রুবি সুভাষবাবুকে দেখে কাঁদতে শুরু করল। সাহেব, আপনি আমাদের বাঁচিয়েছেন। সুভাষবাবু তাকে সান্ত্বনা দিলেন। তুমি এখন নিরাপদ, তোমাকে তোমার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হবে। রুবির বাবা মা যখন তাকে ফিরে পেলেন তখন তাদের চোখে জল ছিল। তারা সুভাষবাবুর পায়ে পড়ে যেতে চাইলেন। সুভাষবাবু তাদের তুলে দিয়ে বললেন, এটা আমার কর্তব্য ছিল, এর জন্য কৃতজ্ঞতা জানাতে হবে না। সুলতান মিয়ার গ্রেপ্তারের পরে সুভাষবাবু মনোযোগ দিলেন পুলিশ বিভাগের শুদ্ধির দিকে। তিনি বিনোদ মণ্ডল, রফিক আলী আর তপন ঘোষের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করলেন। তদন্তে তাদের দুর্নীতির অনেক প্রমাণ পাওয়া গেল। 3 জনকেই সাসপেন্ড করা হলো। পরে তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলাও হলো। সুভাষবাবু সব থানায় নতুন নির্দেশ জারি করলেন। 1. কোনো অভিযোগ ফেরত দেওয়া যাবে না। 2. এফআইআর নিবন্ধনে কোনো ফি নেওয়া যাবে না। 3. প্রতিটি গ্রেপ্তারের পরে পরিবারকে অবহিত করতে হবে। 4. লকআপে কোনো রকম মারধর সম্পূর্ণ নিষিদ্ধ। তিনি প্রতি সপ্তাহে বিভিন্ন থানায় হঠাৎ পরিদর্শন শুরু করলেন। কেউ জানত না কখন এসপি সাহেব এসে হাজির হবেন। রাজু, সেই ছেলে যাকে মিথ্যা মাদক মামলায় আটক করা হয়েছিল, তার মামলাটা সুভাষবাবু নিজে দেখলেন। তিনি তদন্ত করে দেখলেন রাজুর বিরুদ্ধে কোনো প্রমাণ নেই। যে মাদক তার কাছে পাওয়া গেছে বলে দাবি করা হয়েছিল সেটা আসলে পুলিশই রেখেছিল। সুভাষবাবু সুলতান মিয়ার একজন সহযোগীকে জিজ্ঞাসাবাদ করলেন। সে স্বীকার করল যে রাজুকে ফাঁসানো হয়েছিল কারণ সে সুলতান মিয়ার অবৈধ কাজের বিরোধিতা করেছিল। রাজুকে মুক্তি দেওয়া হলো। তার মা যখন তাকে ফিরে পেলেন তখন তিনি আনন্দে কেঁদে ফেললেন। বাবা, আপনি আমার ছেলেকে বাঁচিয়েছেন, আপনি আমাদের দেবতা। সুভাষবাবু হেসে বললেন, মা, আমি দেবতা নই, আমি শুধু একজন পুলিশ অফিসার, আর পুলিশের কাজ হল সাধারণ মানুষকে রক্ষা করা। সুভাষবাবুর কাজ সবাই ভালো চোখে দেখল না। সুলতান মিয়ার রাজনৈতিক বন্ধুরা নড়ে চড়ে বসল। তারা সুভাষবাবুর বিরুদ্ধে চাপ দিতে শুরু করল। একদিন একজন মন্ত্রী সুভাষবাবুকে ফোন করলেন। বললেন, সুলতান মিয়ার মামলাটা একটু দেখুন, ওকে জামিন দেওয়া যায় কিনা। সুভাষবাবু শান্ত গলায় বললেন, স্যার, সুলতান মিয়ার বিরুদ্ধে গুরুতর অভিযোগ, চোরাচালান, অবৈধ অস্ত্র, অপহরণ, জামিন দেওয়া সম্ভব নয়। আমি বলছি দেখতে। স্যার, আমি আইন মেনে চলি, রাজনৈতিক চাপে আমি কাজ করি না। ফোন কেটে গেল। সুভাষবাবু জানতেন এবার তার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হবে। কিছুদিন পরেই সুভাষবাবুর বিরুদ্ধে একটি অভিযোগ উঠল। বলা হলো তিনি একটি মামলায় ঘুষ নিয়েছেন। এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ছিল, কিন্তু তার বিরুদ্ধে একটি তদন্ত কমিটি গঠন করা হলো। সুভাষবাবু একটুও ঘাবড়ালেন না। তিনি জানতেন তিনি সৎ, তার বিরুদ্ধে কোনো প্রমাণ পাওয়া যাবে না। তদন্ত চলল 2 মাস। শেষের রিপোর্টে বলা হলো অভিযোগ ভিত্তিহীন। সুভাষবাবু মুক্তি পেলেন, আর যারা মিথ্যা অভিযোগ করেছিল তাদের বিরুদ্ধে মামলা হল। এই ঘটনার পরে সুভাষবাবু জেলায় আরও জনপ্রিয় হয়ে গেলেন। সাধারণ মানুষ বুঝতে পারল এই অফিসার তাদের পক্ষে। একদিন জিয়াগঞ্জ বাজারে সুভাষবাবু পরিদর্শনে গেলেন। সেখানে চায়ের দোকানদার গণেশ তাকে দেখে এগিয়ে এলো। সাহেব, একটু চা খাবেন? সুভাষবাবু হাসলেন। তিনি গণেশকে চিনতে পেরেছেন। সেই 7 দিনে এই লোকের দোকানেই তিনি চা খেতেন। চলো খাই। তারা দুজন বসলেন। গণেশ চা বানাতে বানাতে বলল, সাহেব, এখন এলাকায় অনেক শান্তি। আগে সন্ধ্যার পরে বাইরে বেরোতে ভয় লাগত, এখন আর লাগে না। সুভাষবাবু চা খেতে খেতে বললেন, তুমি কি আমাকে চিনতে পেরেছ? গণেশ অবাক হয়ে বলল, মানে? 7-8 মাস আগে এক বুড়ো মানুষ এখানে আসত, সাদা পাঞ্জাবি, ধুতি পরা, মনে আছে? গণেশ কিছুক্ষণ ভাবল, তারপর তার চোখ বড় হয়ে গেল। সেই কাকা, সেটা আপনি ছিলেন? সুভাষবাবু হাসলেন। হ্যাঁ,
আমি ছদ্মবেশে এসেছিলাম সব দেখতে। গণেশ অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইল। সুভাষবাবু রামুর খোঁজ নিলেন, জানলেন রামু এখনও রিকশা চালাচ্ছে, কিন্তু সে যে মিথ্যা মামলায় আটক হয়েছিল সেই কলঙ্ক তার পিছু ছাড়েনি। সুভাষবাবু রামুকে ডাকলেন। রামু, তুমি পড়াশোনা করেছ? হ্যাঁ সাহেব, মাধ্যমিক পাশ। ভালো, তোমার জন্য একটা কাজের ব্যবস্থা করা হবে। সুভাষবাবু তার প্রভাব খাটিয়ে রামুকে থানায় হোমগার্ডের চাকরি দিলেন। এখন রামু ইউনিফর্ম পরে থানায় কাজ করে। রামুর ঠাকুমা সুভাষবাবুর কাছে এসে কাঁদতে কাঁদতে বললেন, সাহেব, আমার নাতিকে শুধু ছাড়িয়ে দেননি, তাকে নতুন জীবনও দিয়েছেন। 1 বছর কেটে গেছে। মুর্শিদাবাদ জেলায় অনেক পরিবর্তন হয়েছে। থানাগুলোতে এখন সাধারণ মানুষ অভিযোগ করতে ভয় পায় না। এফআইআর নিবন্ধন সহজ হয়েছে। পুলিশ আর মাস্তানদের মিলিত শাসন শেষ হয়েছে। সুলতান মিয়া এখন জেলে, তার বিচার চলছে। দুর্নীতিগ্রস্ত পুলিশ অফিসারদের বিরুদ্ধেও মামলা চলছে। রুবি এখন কলেজে পড়ছে। রাজু একটা প্রাইভেট কোম্পানিতে ভালো চাকরি পেয়েছে। রামু থানায় সবার প্রিয় হয়ে উঠেছে। একদিন রাতে সুভাষবাবু তার স্ত্রী মিতাকে ফোন করলেন। মিতা, তুমি জানো, আজ আমার অনেক ভালো লাগছে। কেন? মনে আছে 1 বছর আগে আমি ছদ্মবেশে গিয়েছিলাম? সেই রাতে আমি একটা ছেলেকে দেখেছিলাম যাকে মিথ্যা মামলায় মারধর করা হচ্ছিল। আজ সেই ছেলে আমার অফিসে এসেছিল। কি বলল? বলল, সাহেব, আপনার জন্য আজ আমি মাথা উঁচু করে বাঁচতে পারছি। আমি এখন একটা স্কুলে পিয়নের কাজ পেয়েছি। আমার মেয়েকে স্কুলে ভর্তি করিয়েছি। মিতা হাসলেন। তুমি ঠিক কাজই করেছিলে। ছদ্মবেশে যাওয়াটা ঠিক ছিল। হ্যাঁ, ঠিক ছিল। না হলে আমি কখনোই জানতাম না আসল সমস্যা কি। 1 বছর পরে সুভাষবাবুর বদলি হল। তাকে অন্য জেলায় পাঠানো হলো। বদলির দিন জিয়াগঞ্জ, ভরতপুর আর রঘুনাথগঞ্জ থেকে শত শত মানুষ এসেছিল তাকে বিদায় জানাতে। গণেশ এসেছিল, রামু এসেছিল, রুবি আর তার পরিবার এসেছিল, রাজু আর তার মা এসেছিল। সবার চোখে জল, কিন্তু মুখে হাসি। একজন বৃদ্ধ এগিয়ে এসে বললেন, সাহেব, আপনি আমাদের জেলায় ন্যায় বিচার ফিরিয়ে এনেছেন। আমরা আপনাকে কোনো দিন ভুলব না। সুভাষবাবু সবাইকে বললেন, আমি যাচ্ছি ঠিকই, কিন্তু যা শুরু হয়েছে সেটা চলতে থাকবে। তোমরা সবাই সজাগ থেকো, অন্যায় দেখলে প্রতিবাদ করো। গাড়ি চলতে শুরু করল। সুভাষবাবু জানালা দিয়ে পিছনে তাকালেন। শত শত মানুষ হাত নাড়ছে। তিনি মনে মনে বললেন, এই জন্যই আইপিএস হয়েছি, মানুষের মুখে হাসি দেখতে। নতুন জেলায় পৌঁছে সুভাষবাবু প্রথম কাজ কি করলেন জানেন? তিনি আবার একটা ছদ্মবেশ তৈরি করলেন, এবার একজন ফেরিওয়ালার। স্ত্রী মিতা ফোনে বললেন, আবার শুরু করলে? সুভাষবাবু হাসলেন। এটাই তো আমার পদ্ধতি, আগে জানতে হবে সমস্যা কি, তারপর সমাধান। সাবধানে থেকো। থাকব, তুমি চিন্তা করো না। রাত গভীর হচ্ছে। সুভাষবাবু তার সাধারণ পোশাক পরে বেরিয়ে পড়লেন নতুন জেলার রাস্তায়, নতুন মানুষের মাঝে। কেউ জানে না এই সাধারণ চেহারার মানুষটি আসলে কে। কেউ জানে না এই রাতের অন্ধকারে একজন ন্যায়দূত ঘুরে বেড়াচ্ছেন। কিন্তু অন্যায়কারীরা শীঘ্রই জানবে। তারা জানবে যে ছদ্মবেশী ন্যায়দূত এসে গেছেন। এই গল্পটি কাল্পনিক, কিন্তু এর মূল বার্তা সত্য। একজন সৎ আর সাহসী পুলিশ অফিসার পুরো সিস্টেম বদলে দিতে পারেন। ভারতে অনেক আইপিএস অফিসার আছেন যারা দুর্নীতির বিরুদ্ধে লড়াই করেছেন, রাজনৈতিক চাপ উপেক্ষা করেছেন, সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন। এই গল্প তা